तुलनाয় টাকা जब गिरता है তখন এই দেশের অর্থনীতিটা কি কোন জায়গায় যাচ্ছে সেটা জানান দেয়। 56-57 এক ইউএস ডলার তখন 56-57 টাকা ছিল, আর আজকে সেটা গিয়ে প্রায় 1 করোড়। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কলম্বিয়া ছোট্ট একটা দেশ, মেক্সিকো ছোট্ট একটা দেশ, 140 কোটির ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, ভারতীয়দের হাতে পায়ে বেড়ি পুড়িয়ে তাকে ভারতবর্ষে পাঠানো হলো। এই হচ্ছে মোদী জামানায় ভারতীয়দের অবস্থান আমেরিকা। ন্যাশনাল মিডিয়া, ইন্ডিয়া টুডে, আজ তক, জি টিভি, যে কত চ্যানেল রয়েছে, কোথাও এই চ্যানেলগুলোতে কোথাও কোনো নিউজ পরিবেশিত হতে দেখেননি আপনারা। কারণ তারা মোদী মিডিয়া, মোদীর প্রচার করতে ব্যস্ত। এই যে সংবিধান রক্ষা, এই যে জয় বাপু, জয় বীর, জয় সংবিধান, সংবিধানকে আঘাত আনা হচ্ছে, আসল খবর আপনাদের কাছে পৌঁছতে দিচ্ছে না। তিনি তো বলেছেন এসসি এসটি রিজার্ভেশনের কথা তুলে নেবে, এগুলো আমি যাচ্ছি না। আমি কোন জায়গায় দেশটা নিয়ে যাচ্ছি? গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে মিডিয়া, সেই স্তম্ভকে গুড়ি দিয়ে পকড়স্থ করে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ইউপিএ 1 এবং ইউপিএ 2, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই আদানি আম্বানিরা দেখলো কি খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার আইন, কাজের অধিকার আইন, এনজিওরা তথ্য জানার অধিকার আইন, আমরা সর্বক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। অর্থনীতির দিকে পিছিয়ে যাচ্ছি, সামাজিক ভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। বিদেশ নীতি এখন আমরা আইসোলেটেড। ইন্ডিয়া বর্তমানে বিদেশ নীতি এরকম করেছে, আমাদের প্রতিবেশী সবগুলো রাষ্ট্র আগে যে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন, সেই রিলেশন থেকে একটা হোস্টিলিটি, একটা রাগান্বিত, একটা শত্রু ভাব, এরকম একটা রিলেশন আমরা তৈরি করেছে মোদী সাহেবের। এবং এই সুযোগ নিয়ে শ্রীলঙ্কায় এয়ারবেস, নেভাল বেস তৈরি করেছে চীনা। আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিয়ে বেজিং টু ইসলামাবাদ একটা রাস্তা নির্মাণ করা হয়েছে, যাতে দ্রুততার সাথে আর্মস, অ্যামুনিশন, ট্যাঙ্ক, সৈন্য সমস্ত কিছু পাঠাতে পারে চায়না। সেরকম রাস্তা পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে বেজিং টু ইসলামাবাদ তারা তৈরি করেছে। আমাদের নেপাল একটা হিন্দু রাষ্ট্র, নেপাল আজকে আমাদের প্রতি হোস্টাইল। ওখানে চাইনা এয়ারবেস স্থাপন করেছে, রাজীব গান্ধী এগিয়ে গেলেন, আজকে তার সফলতা আমরা পাচ্ছি। আমি তো স্তম্ভিত হয়েছি রাহুল গান্ধী পার্লামেন্টের এই প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের উপর যে বক্তব্য শোনার পর আমি লিটারালি I have never ever heard a leader of the opposition
speaking in this manner and fashion, লড়াই ঝগড়া তো হবে, মতামতের পার্থক্য থাকবে, কিন্তু দেশকে নিয়ে যাওয়ার জন্য উনি গঠনমূলক কিছু প্রস্তাব দিলেন, যেটা কোন নিরাপদ পজিশনের আগে আমি করতে দেখি। বার্তা বক্তব্য রাখতে গিয়ে তার সুঝাবগুলো তার গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং আশ্বস্ত না করলে উনি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, গান্ধী পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করতে ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী। বলবেন না কি, যিনি বলেন যে मैं ज्यादा पढ़ाई लिखाई नहीं किया, উনি স্বীকার করেছেন, ভিডিও সকলে দেখেছেন। আর কারণে দেশের হোম মিনিস্টার বলছে যে এমএ পাস পলিটিক্যাল সায়েন্সটা কি এর মধ্যে তারা এমএ পাস করেছে। দুর্ভাগ্য আমাদের দেশের মানুষ তাহলে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কাজ, সব आईने अदानी अंबानी सोचने लगा भाई ये तो देश के लिए पार्टी है, कांग्रेस UP1 UP2, हम लोग का भलाई तो इनसे मनमोहन सिंह से नहीं हो पा रहा है, क्या किया जाए, इनको सबक सिखा रहा है। সবগুলো মিডিয়াতে, সে প্রিন্ট মিডিয়াই হোক আর ইলেকট্রনিক্স মিডিয়াতে হোক, তারা শেয়ার হোল্ডার হতে লাগে। শেয়ার হোল্ডার হয়ে নির্বাচনের আগে, 2014 নির্বাচনের আগে কয়লা ঘোটালা, 2G স্পেকট্রাম ঘোটালা, 4G স্পেকট্রাম ঘোটালা, কংগ্রেস চোর, কংগ্রেস দুর্নীতিবাজ, প্রত্যেকটি মানুষ খবর কাগজ টিভি খুললেই শুধু কংগ্রেসকে বদনাম, মানুষ বিভ্রান্ত হয়ে গেলেন। আজকে 12 বছর প্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন একটা কেস, সিবিআই ক্লিনচিট, স্পেকট্রাম কেস ক্লিনচিট, কয়লা ঘোটালা ক্লিনচিট, 2G স্পেকট্রাম, 4G স্পেকট্রাম ক্লিনচিট, সুপ্রিম কোর্টে মামলা ক্লিনচিট খারিজ, সিবিআই ক্লিনচিট, একটা কংগ্রেসে কোনো কিছু আটক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কংগ্রেস এবং কংগ্রেস সহযোগী দলের যারা রয়েছিল তাদের কিছু করতে পারলেন না। অর্থাৎ সাজানো কেস, সাজানো মামলা। বিনোদ রায় কন্ট্রোলার অডিটর জেনারেল তখনকার, আমাদের এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আমাদের অ্যাসেম্বলির মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিভিন্ন ধরনের রিপোর্ট, দুর্নীতি রিপোর্ট বের হয়, যে টাকা এগুলো বিরক্ত হয়েছে, খরচ হয়েছে, টাকা এখানে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, এগুলো আবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বসে বিচার করে। मनोरंजन देवनाथ जी जो आपके चेयरमैन हैं, और आशीष कुमार दुआ जी जो आपके PCC प्रेसिडेंट हैं, उनका धन्यवाद करता हूं कि आपने आपके बीच में आने का मौका मिला, आप लोगों ने मान सम्मान दिया, इसके लिए आप सभी का हृदय की गहराई से धन्यवाद करता हूं मैं। आप जानते हैं कि राहुल गांधी जी ने भारत जोड़ो यात्रा और भारत जोड़ो न्याय यात्रा कन्याकुमारी से श्रीनगर और पुरी से लेके मुंबई तक भारत जोड़ो यात्रा, भारत जोड़ो न्याय यात्रा, इसमें गरीब से अमीर से, चाहे कोई महिला हो, बुजुर्ग हो, सबसे मिले और देश की व्यवस्था के बारे में उनको पता लगा। और मैं समझता हूं कि इस बात को देखते हुए उन्होंने 26 नवंबर 2024 को तालकटोरा स्टेडियम में संविधान दिवस की 75वीं वर्षगांठ बनाने का निर्णय लिया
आप जानते हैं कि 26 नवंबर 1950 को हमारा ये जो संविधान है, ये हमारे देश के पार्लियामेंट ने इसको पारित किया और लागू किया। लेकिन आप सब लोग जानते हैं, और ये जो हमारा अभियान है, ये हमारा अभियान है जय भीम, जय बापू। की संविधान जो है समानता की बात करता है। हमारा संविधान जो है वो समानता की बात करता है। और अब राजा जो है रानी के पेट से पैदा नहीं होता। अब राजा जो है ईवीएम मशीन या बैलेट पेपर जिस पर आप मोहर लगाते हैं या बटन दबाते हैं, वो राजा बनता है। अब रानी के पेट से राजा पैदा नहीं होता। ये किसका ये श्रेय मैं भारत रत्न डॉक्टर भीमराव अम्बेडकर को दूंगा, जिन्होंने आपको सबसे बड़ी ताकत दी वोट डालने की, आपको अधिकार दिया कि आप किसको राजा बनाएंगे और किसको कुर्सी से नीचे उतार के फेंक सकते हैं। ये अधिकार आप लोगों को डॉक्टर भीमराव अम्बेडकर जी ने दिया। इसके साथ साथ आज जो है गरीब और अमीर की जो है दीवार बढ़ती जा रही है, तो असमानता है वो बढ़ती जा रही है। आज गरीब गरीब होता जा रहा है और अमीर अमीर होता जा रहा है। सांप्रदायिक ताकतें, फिरका परस्त ताकतें, जो भाजपा और आरएसएस के लोग वो देश में धर्म के नाम से, जाति के नाम से देश को बांटने में लगे हैं। क्या कहा था योगी जी ने, बटोगे तो कटोगे। मैं कहता हूं ना बटेंगे ना कटेंगे, विकास को लेकर आगे बढ़ेंगे। हम विकास को लेकर आगे बढ़ेंगे। कांग्रेस वाले लोग, हम लोग विकास को लेकर आगे बढ़ेंगे। हमारा संविधान धर्म निरपेक्षता की बात करता है, हर धर्म को। तो आज हमारा जो संविधान है, आप देखते हैं बांग्लादेश में आपके बराबर में है, वहां तख्ता पलट हो गया। कितनी बार वहां पर मिलिट्री रूल हुआ है। पाकिस्तान में तख्ता पलट हुआ, श्रीलंका में जो तख्ता पलट हुआ, म्यांमार में तख्ता पलट हुआ, पाकिस्तान में तख्ता पलट हुआ। लेकिन हमारा हिंदुस्तान में हमारा जो संविधान है इतना मजबूत है, उसकी जड़ें इतनी मजबूत हैं। जो डॉक्टर भीमराव अम्बेडकर जी ने जो संविधान बनाया था, उसको आज तक कोई माई का लाल हिला नहीं पाया। तो मैं कहना चाहूंगा कि इनका एजेंडा क्या है। इनका एजेंडा है कि संवैधानिक संस्थाओं को कमजोर करना। इलेक्शन कमीशन, पहले चीफ जस्टिस ऑफ इंडिया मेंबर था जो सिलेक्शन करता था चीफ इलेक्शन कमिश्नर का, और सुप्रीम कोर्ट ने फैसला ले दिया कि सीबीआई, विपक्ष का नेता और प्रधानमंत्री ये मिलकर चीफ इलेक्शन कमिश्नर को चुनेंगे। लेकिन मोदी जी ने, जो कहते हैं कि मैं कभी चाय बेचा करता था, मुझे ये तो पता नहीं चाय बेची नहीं बेची, लेकिन देश बेच दिया, देश बेच दिया। इन्होंने जो है संशोधन लेके आए। क्या संशोधन लेके आए कि चीफ जस्टिस ऑफ इंडिया को उस कमेटी से निकाल दिया और उसकी जगह बैठा दिया मंत्री को। हमारे राहुल गांधी जी ने पार्लियामेंट में कहा कि अगर चीफ इलेक्शन कमिश्नर का, ह्यूमन राइट कमीशन का अगर सिलेक्शन होगा और मैं अगर वहां जाऊं, দেশের মানুষ সেটাকে বিরোধ করে, দেশের মানুষ সেটাকে অস্বীকার করে ভারতীয় জনতা পার্টি আসন সংখ্যা কমিয়ে নিয়ে এসেছে। ভারতীয় জনতা পার্টি তাদের যে গুপ্ত এজেন্ডা, এই এজেন্ডার সুপ্ত বাসনাগুলি যখন ধীরে ধীরে
দেশের মানুষের কাছে প্রস্ফুটিত হতে থাকলো, তখন দেশের মানুষ ওই জাতীয় কংগ্রেসের মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি তাদের নেতৃত্বে তখন দেশব্যাপী এই ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং সারা ভারতব্যাপী জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযানে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ সংগঠিত হচ্ছে এবং আগামী দিন এই দেশের ক্ষমতা থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশের মানুষ আজকে সংকল্প গ্রহণ করে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এই ঐক্যবদ্ধ শক্তিকে আরো বেশি করে জাগ্রত করতে হবে। এই ঐক্যবদ্ধ শক্তির কাছে মূল বার্তা পৌঁছতে হবে যে কোথায় আমরা আঘাত আসছে। আজকে দেশের মানুষ চাইছে জাত ভিত্তিক জনগণনার মাধ্যমে আগামী দিন সংরক্ষণকে আরো বেশি করে কিভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়। ভারতের জাতীয় কংগ্রেস এই আওয়াজ তুলেছে, এই আওয়াজ তুলেছে পশ্চাৎপদ অংশের মানুষের